আচ্ছা, এই গণঅভ্যুত্থান হওয়ার পিছনে কেন, মানে এর আগেও তো ধরেন বিএনপি চাইছে, অনেক মুভমেন্ট করছে অনেক সময়, কিন্তু বিএনপি কেন সফল হইলো না, বা অন্যরা কেন সফল হইলো না? বিএনপির তো জনসমর্থন কম ছিল না। কারণ হচ্ছে বিএনপি আওয়ামী লীগ যেই বিভক্তবাদী যে ন্যারেটিভটা তৈরি করছিল, এটাকে ভাঙার যে ইন্টেলেকচুয়াল কাজটা, এটা ওরা করতে পারে নাই। তো এইটা বাংলাদেশে যারা করছে, হ্যাঁ, গত 20 বছরেরও অধিক সময় ধরে, এর মধ্যে তাদের অন্যতম বুদ্ধিজীবী আসলে ফরহাদ মাজারের নাম আসতে হবে, আরও অনেকগুলো সংগঠন কাজ করছে। তো এই ছাত্ররা কোনো না কোনোভাবে দেখা যায় যে এই বিভক্তবাদী ন্যারেটিভ, যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে, মানে গণ অভ্যুত্থান নেতৃত্ব হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে না, আমরা দেখতেছি যে ছাত্র নেতৃত্বে, হ্যাঁ, এর মধ্যে বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, বাইরের ইউনিভার্সিটির ছাত্ররাও ছিল, কিন্তু আমি সমন্বয়কারীদের দিক থেকে যদি দেখি, তাহলে কেন এই ছাত্ররা পারলো সবাইকে একটা ব্যানারের নিচে আনতে? কারণ পারছে এরা, কারণ ওরা শুরু থেকেই বা দীর্ঘদিন থেকেই ওরা এই বাইনারির বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, বাইনারিকে ভাঙার চেষ্টা করতেছিল। এইটা ধরেন আপনি যদি কোটা আন্দোলন দেখেন 2018 সালে যখন শুরু হয়, নূররা যখন করে, নূর, রাশেদ এবং আরও অনেকে, হাসান মাহমুদ, তো ওইখানেও দেখবেন আওয়ামী লীগ কিন্তু এটাকে বলতেছিল জামাত শিবিরের আন্দোলন। তখন আমার মনে আছে যে লেফট ঘরানার অনেকে, ইভেন কি ওরা তো বলছে, লেফট ঘরানার অনেকে বলছে যে আমরা কে জামাতকে, শিবিরকে, ইসলামীকে, বামপন্থী এটা বুঝি না, আমরা বুঝি এটা ন্যায্য আন্দোলন কিনা। তখন কিন্তু কোটা আন্দোলন যখন এই ন্যারেটিভের মধ্যে ঢুকছে, তখন আওয়ামী লীগের যে ক্যাম্পেইন সেটা কাজ করে না, এবং তখন এটা কিন্তু সাকসেস হয়েছে। শেখ হাসিনা বাধ্য হয়েছে ওদের দাবি মানতে, কিন্তু শেখ হাসিনা ওদের দাবি তো আর মানে নাই, ওরা রাগ করে, ওরা চাইছিল 5% কোটা থাকুক, বাকিটা, কিন্তু শেখ হাসিনা সবই বাতিল করে দিচ্ছে, মানে তার এত রাগ ক্ষোভ। তো দেখেন এই কোটা আন্দোলনের কিন্তু একটা গণঅভ্যুত্থানের যেই ফেসিসদের যে বিভক্তবাদী ন্যারেটিভ, এটাকে একটা চ্যালেঞ্জ করার ইতিহাস আছে 18 সালে, এবং কোটা আন্দোলন কিন্তু সফল করতে, যে তারা একটা এই গত 15 বছরের শাসনে একমাত্র, আমার ধারণা একমাত্র না, এর আগে ওই যে আপনার ভ্যাট বিরোধী আন্দোলনের পোলাপানের দাবি আদায় করতে পারছিল, কিন্তু আপনি যদি বড় বড় 2-3টা দেখেন, তাহলে কোটা আন্দোলন হচ্ছে বড় আন্দোলন, যেখানে সরকার মানতে বাধ্য হয়েছে তার মতো করে, ছাত্রদের মতো করে না হলেও তার মতো করে, যেখানে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা দেখছি সড়ক আন্দোলন হয়েছে, ওটার ধারাবাহিকতায় যে আরো ছোট স্কুলের বাচ্চারা নামছে, এইখানেও আমরা দেখছি প্রচুর জনসম্পৃক্ততা, মানুষের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ, বিক্ষোভ এবং এগুলা ছিল। তার মানে সমাজে কিন্তু বোঝা যাচ্ছিল যে মানুষের অসন্তোষগুলি নানাভাবে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিতে পারে না। কেন ছাত্ররা এই নেতৃত্ব দিল? কারণ হলো ছাত্ররা যেই ধরনের ন্যারেটিভ হইলে সকলে একটা প্ল্যাটফর্মে নিচে আসতে পারে, এই ধরনের ন্যারেটিভ চিন্তা চর্চার সাথে ওরা দীর্ঘদিন থেকে, মানে একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে অনেকে যুক্ত ছিল, এবং এই সার্কেলটা অনেক বড় হয়েছে। এই মানে জুন মাসে এসে যখন তারা আবার কোটা, শেখ হাসিনা যখন জানুয়ারিতে না ডিসেম্বর ইলেকশনে 24 সালের ইলেকশনে যখন সে কি বলে আবার কি বলে সবাইকে বাদ দিয়া একক নির্বাচনে বসে গেছে, তখন সে ভাবছে আমার তো ঠেকানোর মতো আর কেউ নাই। হ্যাঁ, বিএনপি ফেল করছে আন্দোলন, জামাত চুপচাপ আছে, ভয়ে আছে, হ্যাঁ, দৌড়ের উপরে আছে। তো কিন্তু সে মানে বাংলাদেশের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ, এগুলো তো মানে কোনোভাবে কমে নেই, আরো বাড়ছে। আচ্ছা, ওইটার জন্য আরেকটু পিছু থেকে আসতে পারলে ভালো। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ 2008-এ যখন ক্ষমতায় আসে, হ্যাঁ, এর আগে 2 বছর কিন্তু সামরিক শাসন চলছে, মানে আমরা যেটা বলি যে সামরিক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের। তো ওইটা এসে কি বিএনপিকে ক্ষমতাচ্যুত করে কিন্তু ওরা আসছিল। তো ওরা এসে কি করছে বলছে ব্যাপক দুর্নীতি হয়েছে, হ্যাঁ, অপশাসন হয়েছে বইলা 2 নেত্রীকে, মানে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলে ঢুকাইছে, এবং তারেক জিয়াকে পিটাইয়া লন্ডনে পাঠাই দিচ্ছে। ঠিক আছে, কমর ভাইয়া। এখন ধরেন তারপরে ইলেকশন হইলো, যেহেতু যারা ক্ষমতায় নিছে
বিএনপির কাছ থেকে। এরা কিন্তু বিএনপির সেনা বিএনপিরই নিয়োগ করা সেনাপতি এরা, হ্যাঁ। কিন্তু যেহেতু ওরা 2 বছর ক্ষমতা চালাইছে, সুতরাং ক্ষমতাটা যদি বিএনপির হাতে দিয়ে আবার আসে তাহলে তো ওদের বিপদ। তো ওরা তখন মিডিয়া ম্যানিপুলেশন এবং নির্বাচনী সীমানাগুলি চেঞ্জ করে, হ্যাঁ, কেমনে আওয়ামী লীগের ক্ষমতা আনা যায় সেই প্ল্যানে গেছে। তখন অনলাইন তখন এই যে সোশ্যাল মিডিয়া তখন নতুন বাংলাদেশে, ধরেন তখন সামহায়ার ইন ব্লগ, ফেসবুক তখনও বাংলাদেশে জনপ্রিয় হয় নাই। ফেসবুক জনপ্রিয় হয়েছে 2013-র দিকে, ওই যে বেসিক্যালি শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে, হ্যাঁ। এর আগ থেকেই শুরু হচ্ছিল একটু করে, কিন্তু ওইটা হচ্ছে পরে। তখন ছিল সামহায়ার ইন ব্লগ, মানে মোটামুটি বাংলাদেশের যারা একটু লেখাপড়া জানে, ইন্টেলেকচুয়াল, লিখতে চায়, জানতে চায়, ওরা সামহায়ার ইন ব্লগে লিখতো, আমি নিজেও লিখতাম। তো ওইখানে প্রধান ডিবেট হয়েছিল তখন রাজাকার ভার্সাস মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি, হ্যাঁ, প্রগতি বনাম মৌলবাদ, হ্যাঁ, এটা ছিল প্রধান ডিবেট। এবং তখন টেলিভিশন টকশো যদি দেখেন, টকশো অল্প ছিল, কিন্তু টেলিভিশন টকশোর মাধ্যমে, নিউজের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, আমাদের যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত এজেন্সির মাধ্যমে তখন বাংলাদেশে মনে হয় যে আর কোনো ক্রাইসিস নাই, যে জনগণের ধরেন খাবার, স্বাস্থ্য, শিক্ষা, যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৌলবাদ, হ্যাঁ। সুতরাং ওই পুরা ন্যারেটিভটা করছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর রাজাকারকে বিএনপি জামাতের মন্ত্রিসভা করছে, বিএনপি আর জামাত হচ্ছে রাজাকারের পক্ষের। আর এই করে কিন্তু 8-এর ইলেকশনটাতে আওয়ামী লীগকে মানে একদম কি বলা যায় সংখ্যাগরিষ্ঠ আসনে ওরা কিন্তু সরকার গঠন করলো ছিল। কারণ ওই জিও পলিটিক্সটা যেটা আমরা একটু আগে বলতেছিলাম, যে ওয়ার অন টেররের, আমি বলছি ইন্টারনালি তো একটা আছে, কিন্তু গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স যদি দেখেন, যে ওয়ার অন টেররের প্রজেক্টের পার্ট আকারে আওয়ামী লীগ ছিল তাদের সিলেকশন, ঠিক আছে, যে কারণেই তো ওরা আর্মিকে দিয়ে এই ঘটনাটা ঘটাইলো, ঠিক আছে। তো এখন এই যে ওয়ার অন টেররের প্রজেক্টের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে আসলো ক্ষমতায়, ইন্ডিয়া ঢুকলো, হ্যাঁ, আমাদের রাজনীতিতে, তখন বাংলাদেশে যেটা আপনার রাজাকার ভার্সাস মুক্তিযুদ্ধ, প্রগতি বনাম অপ্রগতি, এই যে ইয়েটা, যেটা ন্যারেটিভটা শাহবাগে ছিল বা ওইটা সোশ্যাল মিডিয়ায় চলে আসলো, হ্যাঁ, বা সামাজিক পরিসরে ছিল, এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসলো। এইটা প্রথম দানা বাঁধে কিন্তু সম্ভবত 2011 সালে মেহেরজান নামে একটা ছবি মুক্তি পায়, হ্যাঁ। ওই ছবির প্রিমিয়ার হয়েছিল বাংলাদেশে। ওই ছবি বানাইছে তখনকার আওয়ামী লীগের যোগাযোগ মন্ত্রী, হ্যাঁ, আবুল হাসানের মেয়ে রোবায়েত হাসান, সে বানাইছে। এবং আমার মনে আছে বসুন্ধরার 3টা বড় হলে একসাথে প্রিমিয়ার হয়েছে, এবং আমিও ছিলাম, ওই প্রিমিয়ার দাওয়াত পাইছি, এবং প্রচুর মন্ত্রী, মিনিস্টার এবং অ্যাম্বাসির লোকজন ছিল। কিন্তু এই ফিল্মের মধ্যে একটা পজিটিভ পার্ট ছিল, ওই ফিল্মে যে বাইনারি ন্যারেটিভটা ছিল মুক্তিযুদ্ধের বা 47 নিয়ে 71 নিয়ে, সেটার বাইরে একটা ইনক্লুসিভ ন্যারেটিভের দিকে এটার অভিমুখ ছিল। কিন্তু আওয়ামী লীগে দেখেন, এটা আওয়ামী লীগেরই প্রডিউসার, আওয়ামী লীগের মন্ত্রীর মেন, কিন্তু এই ছবিও 3 দিনের বেশি হলে চালাতে পারে না। কারণ আওয়ামী লীগের মধ্যে যারা প্রো ইন্ডিয়ান, যারা পশ্চাৎপদ, ওরা এমনভাবে ক্যাম্পেইন করলো, এবং এটাকে প্রথম আলো, ডেইলি স্টার পিক করলো যে এই ছবি মুক্তিযুদ্ধ বিরোধী ছবি। অথচ ছবি বানাইছে কিন্তু আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের টাকায়, এবং এর উদ্বোধন করতেছে মন্ত্রীরা। তখন এইটা সমাজে একটা ব্যাপক তর্ক বিতর্কের সৃষ্টি হলো, যে আমরা দেখলাম পুরো সমাজ 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলতেছে না, এটা মুক্তিযুদ্ধ বিরোধী না, বরঞ্চ মুক্তিযুদ্ধের ইনক্লুসিভ এবং ট্রু স্টোরি। আর যারা একদম কি বলা যায় পশ্চাৎপদ আওয়ামী লীগের মধ্যে যারা প্রো ইন্ডিয়ান পন্থী, এরা বললো না, এটা রাইট, এটা অ্যান্টি মুক্তিযুদ্ধ। এইটাই কিন্তু আমরা 2 বছর পরে 13 সালে গিয়ে দেখি শাহবাগে রিফ্লেক্ট করতেছি গণজাগরণ নামে।